আজ 10 বছর পর বাড়ি ফিরছি। 10 বছর আগে ছিলাম একটা অপদার্থ ছেলে, যার ছিল না কোনো মেধা, ছিল না পড়ার প্রতি মনোযোগ এবং ছিল না টাকা পয়সা। বলতে গেলে ছেলেটি সব দিক দিয়ে জিরো। আর আজ সেই ছেলেটি টপ 5 বিজনেসম্যানদের একজন, যার নেই কোনো টাকার অভাব, নেই কোনো যোগ্যতার অভাব। কিন্তু 10 বছর আগে ছেলেটির সব দিক দিয়ে অভাব ছিল। আপনারা হয়তো কিছুই বুঝতেছেন না। তাহলে চলুন 10 বছর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো জেনে আসি, তাহলেই বুঝতে পারবেন। 10 বছর আগে সকালে ঘুমাচ্ছি, এমন সময় চেঁচামেচির শব্দে ঘুমটা ভেঙে যায়। তারপর চোখ কসলাতে কসলাতে ঘুম থেকে উঠে দেখি মা আর বাবার কথা কাটাকাটি হচ্ছে। তোমার নবাবজাদা ছেলে কোথায়? এখনো ঘুম থেকে উঠিনি। কি বলছো, এখনো ঘুম থেকে ওঠে নাই মানে? কাল বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত করে বাসায় আসছে, তাই এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে। কি পড়ালেখার ধারেও কাছেও নাই, আর রাতে বন্ধুদের সাথে আড্ডা দেয়? তামিমকে ডেকে নিয়ে আসো। আচ্ছা, এই বলে আমার রুমে আসতে যাব, তখনই আম্মু আমাকে ডেকে বলল, এই তো তোমার ছেলে ঘুম থেকে উঠলো। ওই কাল রাতে কোথায় ছিলি? বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে রাত হয়ে গেছে। কি আজকের পর থেকে সন্ধ্যার আগে বাসায় চলে আসবি। যদি না আসতে পারিস তোকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কাল রাতে কার বাড়িতে ডিল ছুড়ছিলি কেন? আজ থেকে যেন তোর নামে কোনো অভিযোগ না আসে, যদি আসে তাহলে বাড়ি থেকে চলে যেতে হবে। ওকে, আর কোনোদিন করব না। যদি এবার পরীক্ষা ফেল করিস তাহলে তোকে বিলে চাষ করতে হবে আমার সাথে। আপনাদের তো পরিচয়টা দেওয়া হয়নি। আমি তামিম, বাড়ির একমাত্র সন্তান, আর বাবা কৃষক, আর আমি ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। এখন এতটুকুই, বাকিটুকু গল্পে জেনে নেবেন। আম্মু নাস্তা দাও, কলেজে যেতে হবে। তখন আব্বু বলল, কলেজে কি করবি? পড়ালেখা তো কিছুই করতে পারিস না। আব্বু আমাকে আরেকটা সুযোগ দেন। ঠিক আছে দিলাম, তবে শর্ত আছে একটা। আমি হ্যাঁ বোতক মাথা নাড়লাম। টেবিলে নাস্তা দিছি, খেয়ে কলেজে যা, আর কোনো ঝামেলা করিস না বাবা। আম্মু তুমি কোনো চিন্তা করিও না, আজ থেকে আর কারোর সাথে ঝামেলা করব না। তারপর নাস্তা করে কলেজে চলে এলাম। তারপর কলেজে ঢুকতেই কে যেন কলার টান মারলো। আমি পিছনে ফিরেই ঠাস করে কষে একটা মেরে দিলাম। সাথে সাথেই তোর সাহস কি করে হয় আমাকে থাপ্পড় মারার? আমি এতক্ষণ খেয়াল করিনি যে কে আমার কলার টানলো। আমি তো অবাক, কারণ আমার কলার একটা মেয়ে টেনে ধরেছে। কিন্তু মেয়েটা আমার কলার কেন ধরলো? আপনি আমার কলার ধরলেন, তাই আমি রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মারছি। আপনার পরিচয় আমার না জানলেও চলবে। মেয়েটা দেখতে খুব সুন্দর কিন্তু রাগী। এই বলে সোজা ক্লাসরুমে চলে গেলাম। তারপর কিছুক্ষণ পর বন্ধুরাও আসলো। আর অন্যদিকে ওই খ্যাত ছেলেটির কি সাহস তোর মুখের ওপর কথা বলে, আর তুই ওকে কিছুই বললি না? কি রবণী, তুই ওই খ্যাত ছেলেটাকে ছেড়ে দিলি কেন? আমি এত সহজে ওই খ্যাতটারে ছেড়ে দেবো ভাবছিস? তোর কি কোনো প্ল্যান আছে? প্ল্যান আছে, আর সেটা ছুটি হলেই দেখতে পারবি। এখন ক্লাসে যাই। তারপর তারা ক্লাসে চলে আসলো। তখন রাফি আমার বন্ধু বলল, কিরে তোর আজ কি হলো? তোকে বউতে ধরা নাই তো? আমি তো ঠিক আছি, আর তোদের কেন মনে হলো আমাকে ভূতে ধরেছে? তখন রিয়াদ বলল, আসলে তুই তো কোনোদিন কলেজে আসিস না, তাই বলছি। আর কলেজে আসলেও তো তুই ক্লাস করিস না, তাই বললাম। হঠাৎ তাদের সাথে কথা বলতে বলতে দরজার দিকে তাকাতেই একটা মেয়েকে দেখে আমি অবাক। কারণ দরজা দিয়ে যেই মেয়েটি আসছে সেই আর কেউ নয়, সে হচ্ছে কিছুক্ষণ আগে যার সাথে ঝগড়া করছিলাম সেই মেয়েটা। তারপর আমি আমার বন্ধুদের জিজ্ঞাসা করলাম, দোস্ত, এই মেয়েটা কি আমাদের ক্লাসেই পড়ে? কেন? না, একটু আগে মেয়েটাকে থাপ্পড় মারছিলাম তাই। কি তুই জানিস ওকে? আমার জানার দরকার নেই, আগে বলো এই মেয়েটার নাম কি? অবনী, আর এই কলেজের সভাপতির মেয়ে। কি? এখন আমার কি হবে? আমি তো অবনীকে থাপ্পড় মারছি। এটা যদি তার আব্বুকে বলে দেয় তাহলে তো আমার কলেজ আর পড়া হবে না, সাথে বাড়ি থেকে চলে যেতে হবে। অন্যদিকে অবনীর বান্ধবী নীলা অবনীকে বলে, অবনী দেখ, ওই খ্যাতটা আমাদের সাথেই পড়ে। তাহলে তো আমার আরো সুবিধা হলো। আমিও তাই ভাবছি। তারপর দেখি স্যার ক্লাসে এসে আমাকে দেখে স্যার বলল, ক্লাসে কিছু এলিয়েন দেখতেছি, তোমরা কি তাদের দেখতেছো? আমাকে উদ্দেশ্য করে বলল, কারণ এর আগে কলেজে আসলেও ক্লাস করিনি, তাই ক্লাসে দেখে স্যার অবাক হয়ে গেল। আর আমি স্যারকে বললাম,
স্যার এখানে তো কোনো এলিয়েন নাই। তোমাকে দেখে তো এলিয়েনই মনে হচ্ছে। আর এতদিন পর কি জন্য ক্লাস করতে আসছো? 1 মাস পরই তো তোমার পরীক্ষা, একেবারে পরীক্ষা দিতে আসলেই তো হয়। আসলে স্যার আজ থেকে ভালো হয়ে গেছি আর নিয়মিত ক্লাস করব। আমার কথা শুনে সবাই অবাক হয়ে গেল। তার থেকে আরও বেশি অবাক হলো স্যার, আর আমার বন্ধুরাও অবাক হয়ে গেল, কারণ তারা ভাবতে পারেনি যে আমি আজ থেকে ক্লাস করব। তখন স্যার বলল, ক্লাস করলে ভালো। তারপর স্যার আরও কিছুক্ষণ ক্লাস করিয়ে চলে গেল। তারপর সব ক্লাস করে যখনই বন্ধুদের নিয়ে গেট দিয়ে বাহির হব, তখনই কে যেন খ্যাত খ্যাত করে আমাকে ডাকতেছে। ওই খ্যাত, আমি পিছনে ফিরে দেখে অবনী আমায় ডাকতেছে। আমাকে বলতেছেন, এখানে তুই ছাড়া আর কে আছে? আচ্ছা আসতেছি। এই বলে আমার বন্ধুরা সহ আমি অবনীর কাছে গেলাম। ওই তোরা যা। আমরা কেন যাব? যেতে বলছি, যাবি নাকি অন্য ব্যবস্থা করব? আচ্ছা যাচ্ছি। তারপর ওরা চলে যাওয়ার পর, ওই তোর নাম কি? তামিম। আর কি জন্য ডাকছেন ওইটা বলেন। কেন, তোকে কি কাজ ছাড়া ডাকা যায় না নাকি? তা নই, কিন্তু কেন ডাকলেন তা তো বলেন। তখন নীলা বলল, অবনী দেখ, ওই খ্যাত ছেলেটা তোর মুখে মুখে কথা বলতেছে আর তুই তার সহ্য করতেছিস। তখন অবনী বলল, ওই খ্যাত, তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলা? এই বলে ঠাস। আপনারা ভাবছেন থাপ্পড়টা আমার গালে লাগছে? আপনারা ঠিকই ভাবছেন, থাপ্পড়টা আমার গালে লাগছে। আর ওর থাপ্পড়ের আওয়াজ শুনে যারা কলেজে ছিল সবাই আমার দিকে তাকিয়ে আছে, আর আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। আমাকে মারলেন কেন? আবার আমার মুখে মুখে কথা বলতেছিস? সরি আপু। ঠাস, আবার থাপ্পড় মারলো। এই বড়লোক মেয়েগুলো গরিবদের ভাবেটা কি? আমরা গরিব বলে কি আমাদের কোনো প্রাণ নেই? আমাদের কি কোনো ফিলিংস নেই? আমরাও তো মানুষ। আপনি আবার আমায় মারলেন কেন? আজ থেকে আমায় ম্যাডাম বলে ডাকবি। কি বলে ডাকবি? ম্যাডাম বলে। এই তো, গুড বয়। আর শোন, কাল সকালে তাড়াতাড়ি আসবি। ওকে ম্যাডাম। তারপর অবনীর কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে আম্মুকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই টেবিলে বস, আমি খাবার দিচ্ছি। তারপর খাবার খেয়ে রুমে গিয়ে শুয়ে গেলাম। আর কলেজে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতেই কখন যে ঘুমিয়ে গেলাম নিজেও জানি না। অন্যদিকে অবনী কলেজ থেকে বাড়ি ফিরে আর গান গেয়ে গিয়ে সিঁড়ি থেকে উঠতে যাবে, ঠিক তখনই শিমুল চৌধুরী, আজ আমার মেয়েকে এত সুন্দর লাগছে কেন? আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি। তা কে সেই ছেলেটা, যে ছেলেটা আমার এই মেয়ের মন কেড়ে নিয়েছে? ছেলেটার নাম তামিম, কিন্তু তার স্ট্যাটাস আমাদের মতো অত হাই লেভেলের না। ও, তা ছেলেটাকে কি বলেছিস তুই অনেক পছন্দ করিস বা ভালোবাসিস? না মা, আচ্ছা এসব এখন থাক না। এসব এখন খুব জোরে খিদে পেয়েছে। তুমি খাবার রেডি করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। নীলা, আচ্ছা যা মা। দোস্ত তুই কোথায়, আজ আসবি না? আমি তো ঘুম যাচ্ছি। কি? আচ্ছা তুই রফিক আঙ্কেলের চায়ের দোকানে চলে আয়। কেন বলো তো, কোনো সমস্যা হয়েছে নাকি? আরে না, আজ আড্ডা দিবি না? আমি তো আড্ডা দেওয়ার জন্য কল দিচ্ছি। সরি দোস্ত, আজ থেকে আমি আর আড্ডা দিব না। আচ্ছা তামিম, তুই কি আমাদের সেই বন্ধু তামিম নাকি অন্য কেউ? কেন বলতো? না মানে ভূতের মুখের রাম রাম শুনছি তাই বলতেছি। এখানে রাম রামের কি হয়েছে? আমরা তো অনেক আড্ডা দিয়ে অনেক সময় নষ্ট করছি, আর সামনে পরীক্ষা, তাই ভাবলাম ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আচ্ছা ঠিক আছে দোস্ত। তারপর বাইরে চলে আসলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম আর বই নিয়ে পড়তে বসলাম। তারপর 10টার দিকে আম্মু খাবার জন্য ডাক দিল। তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে কলেজে যাই। আর কলেজে গিয়েই তো আমি অবাক, কারণ অবনী আজ শাড়ি পরে আসছে। মনে হচ্ছে আসমান থেকে পরী নেমে এসেছে। ছি, আমি এসব কি ভাবতেছি? ও কোথায় আর আমি কোথায়? ওরা বড়লোক আর আমরা গরিব, ওদের সাথে আমাদের মানায় না। তারপর এইসব ভাবতে ভাবতে ক্লাসে চলে আসলাম। নীলা, আজ এই খ্যাটটা আসেনি নাকি? জানি না রে। আচ্ছা চল, ক্লাসের সময় হয়ে গেছে, ক্লাসে যাই। চল। কি রে অবনী, কাকে খুঁজছিস? আর ওই খ্যাটটা আসে নাই না কি আজ? তারপর হঠাৎ অবনীর আমার দিকে চোখ পড়তেই, দেখ নীলা, ওই খ্যাটটা কলেজে আসলো অথচ আমার সাথে দেখা করেনি। এর একটা বিহিত করতে হবে। আজ ওর একটা বিহিত করতেই হবে। ক্লাস ছুটি হোক, তারপর দেখাচ্ছি। আমি ক্লাসে এসে বন্ধুদের পাশে বসে গেলাম। তখন রাফি বলল, কিরে দোস্ত, কি অবস্থা?
এই তো ভালো, তোদের কি অবস্থা? আমরাও ভালো দোস্ত। তারপর স্যার ক্লাসে চলে আসলো। তারপর স্যার কিছু নোট লিখে দিলেন আর বললেন, আচ্ছা, কাল তোমাদের এই বিষয়ের উপর ক্লাস টেস্ট নেওয়া হবে, তাই সবাই ভালোভাবে প্রস্তুতি নাও। তারপর স্যার আরও কিছুক্ষণ ক্লাস করে চলে গেলেন। তারপর একে একে সব ক্লাস করে চলে আসতে যাব, তখন দেখি অবনী গেটের ওইখানে দাঁড়িয়ে আছে। আমি অবনীকে না দেখার ভান করে চলে যেতে যাব, তখনই ওই ক্যাট, তোকে সকালে আমার সাথে দেখা করতে বলেছিলাম না? সরি, আসলে ভুলে গেছিলাম। কাল সকালে আসার পর আমার সাথে দেখা করে তারপর ক্লাস করতে যাবি। আচ্ছা এখন তুই যেতে পারিস। আচ্ছা যাচ্ছি। এই বলে বন্ধুদেরকে নিয়ে চলে আসলাম। মাঝপথে রিয়াদ বলল, আচ্ছা দোস্ত, ওই অবনী তোর পিছনে এইভাবে লেগে আছে কেন? তখন রাফি বলল, ওই দিন অবনীকে তামিম থাপড় মারলো না, মনে হয় ওইটা বদলা নেওয়ার প্ল্যান করতেছে। এই রে, এরা কিভাবে জানলো আমি অবনীকে থাপ্পড় মারছি? সত্যি তুই অবনীকে থাপ্পড় মারছিস? তাহলে তো তুই শেষ। আরে এমনি ভয়ে ভয়ে আছি, আর তুই সেইখানে আরো ভয় দেখাচ্ছিস। কোথায় সাহস দিবি তা না করে উল্টা আমায় ভয় দেখাচ্ছিস। তোরা কি আদৌ আমার বন্ধু নাকি শত্রু তা আজও জানতে পারলাম না। দোস্ত ওসব বাদ দে তো, কাল যে টেস্ট পরীক্ষা হবে তা নিয়ে কিছু ভাবছিস? যা হবে কাল দেখা যাবে। আচ্ছা চলি দোস্ত, আর ভালোভাবে প্রস্তুতি নিস। ওদের সাথে কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। বাড়িতে ঢুকে মাকে বললাম, আম্মু খুব খিদে পেয়েছে, খাবার দাও। আচ্ছা তুই ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। তারপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। অবনী, তুই এই খ্যাতটাকে সবসময় এভাবে ছেড়ে দিস কেন? আরে অপেক্ষা কর, ফাইনাল পরীক্ষার পর আমাকে থাপ্পড় মারার প্রতিশোধ নেব। দেখ কাল কি করি। মুখে তো বলে দিলাম, তামিমকে কি আমি শাস্তি দিতে পারবো না? আমি তামিমের থেকে প্রতিশোধ নিতে পারবো না, কারণ আমি যে তামিমকে খুব ভালোবেসে ফেলেছি। তামিমকে কি আমি বলতে পারবো আমার ভালোবাসার কথা? কিরে, তুই কি ভাবছিলি এতক্ষণ? সে কখন থেকে ডাকতেছি, তোর কোনো খুশি নেই? না কিছু না, চল বাড়ি যাই। তারপর ওরা দুইজনে বাড়ি চলে আসলো। এদিকে তামিম ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর সন্ধ্যা দিকে মাগরিবের নামাজ পড়তে বসে, কারণ কাল তার টেস্ট পরীক্ষা, তাই ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারপর 2 ঘন্টা পরে একটু বিশ্রাম নেয়, তারপর ডিনার করে শুয়ে পড়লাম। সকালবেলা 6টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার পড়তে বসলাম। তারপর দেখতে দেখতে কলেজের সময় হয়ে গেল। তারপর নাস্তা করে কলেজে চলে এলাম। তারপর অবনীর সাথে দেখা করে ক্লাসে চলে এলাম। তারপর প্রিন্সিপাল এসে আমাকে ডেকে তার কেবিনে নিয়ে গেল। এরপর স্যার যা বললো তা শুনে তো আমার নিচ থেকে মাটি সরে গেল। তারপর কলেজে এসে সোজা অবনীর কাছে চলে গেলাম। কিরে, আজ তুই নিচেই চলে আসলি? যাক, ভালোই হলো। বলেন ম্যাডাম, কেন ডেকেছেন? কেন ডেকেছি তার জন্য কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? এই বলে ঠাস করে 2 গালে 2টা থাপ্পড় মারলো। থাপ্পড়টা এত জোরে লাগলো যে আমার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আর খুব জ্বলছে। তবু সহ্য করে থাকলাম, কারণ এখন কিছু বললে হিতে বিপরীত হতে হবে, তার চেয়ে চুপ করে থাকি। যা তো এখান থেকে। তারপর আমি সোজা ক্লাসরুমে চলে আসলাম, আর আমি পকেট থেকে রুমালটা বের করে রক্ত মুছে আবার ঢুকিয়ে রাখলাম। তারপর আমার বন্ধুরা চলে এলো। তারপর বন্ধুদের সাথে একটু কথা বললাম। অন্যদিকে অবনী ভাবতেছে, না, তামিমকে এভাবে মারাটা ঠিক হয়নি। ধুর, এখন কি তামিমকে ভালোবাসার কথা বললে তো আমাকে মেনে নিবে না। তামিম তো আমাকে মেনে নিবে না, কারণ আজ আমি যা অন্যায় করলাম তার জন্য তামিম আমাকে ক্ষমা নাও করতে পারে। এখন কি করি? তখন অবনীর বান্ধবী রিমি বলল, কিরে অবনী, কি ভাবছিস? চল ক্লাসে যাই। চল। তারপর অবনী আর তার বান্ধবীরা চলে আসলো। এদিকে রাফি তামিমকে বলল, কিরে দোস্ত, তোর ঠোঁট কাটলো কি করে? আরে তেমন কিছু না দোস্ত, সামান্য ব্যথা পেয়েছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা। রাফির সাথে কথা বলতেছি, তখন স্যার ক্লাসে চলে আসলো। স্যার ক্লাসে ঢোকার সাথে সাথে প্রিন্সিপালও ক্লাসে ঢুকলো আর বলল, তোমাদের মধ্যে তামিমকে? জি স্যার, আমি। তুমি আমার কেবিনে এসো। আচ্ছা স্যার। তারপর আমি প্রিন্সিপালের কেবিনে গেলাম। সেখানে গিয়ে দেখি কলেজের সভাপতিও আছে, সাথে আমার আব্বুও। তারপর সভাপতি তারেক চৌধুরী মানে